সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট বক্তব্য শুনিয়ে আজকে আপনাদের সামনে পর্বটা শুরু করলাম। মুর্শিদাবাদের মাটি থেকে দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসনের আতঙ্কের কথা শোনা গিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গলা থেকে, এবং সত্যি এই আতঙ্ক পাওয়ার যথেষ্টই কারণ রয়েছে এবং সেই দিকেই ক্রমশ এগোচ্ছে। কিন্তু আজকে যে অসাধারণ একটি খবর আপনাদের জন্য হাজির করে এনেছি, একটি নয় দুটি, সেখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কার্যত বাজিমাত করতে চলেছে, অন্তত পশ্চিমবঙ্গের রাজনৈতিক খেলাটা ধরতে পেরে গিয়ে। আপনাদের মনে রয়েছে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে বলেছিলাম যে হঠাৎ করে আপনারা জানতেই পারছেন না যে কেউ 72 বছর বয়সে বাবা হয়ে যাচ্ছেন কিংবা কেউ 92 বছরে মা হয়ে যাচ্ছেন, তার কারণ এই বাংলাদেশিরা কিংবা এই অবৈধ ভোটাররা কিংবা তৃণমূল কংগ্রেস নিয়োজিত এই সমস্ত ডেটা এন্ট্রি অপারেটররা অবৈধভাবে যাকে তাকে লিঙ্ক করে দিয়ে কার্যত অবৈধদের জায়গা করে দেওয়ার যে ব্যবস্থা তৈরি করে রেখেছিল, তার কোনো রেমেডি আপনাদের সামনে আমি শোনাতে পারিনি। তার কারণ নির্বাচন কমিশনও বোধহয় এর জন্য প্রস্তুত ছিল না। বিহারে এই খেলা, নোংরা খেলাটা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে এই খেলাটা হওয়ার পর একেবারে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন যে দুটো নিনজা টেকনিক বার করেছে, একটি হচ্ছে তার মধ্যে হচ্ছে প্রোজেনি টেকনিক। এই প্রোজেনি টেকনিকটা কি জিনিস আপনারা শুনলে বুঝতে পারবেন যে এবারে বোধহয় তৃণমূল কংগ্রেসের হাত পাটা কার্যত নির্বাচন কমিশন বেঁধে দিল। শুধু একটাই নয়, আমি আপনাদের সামনে, আমি নিজে টেকনোলজি ছাত্র, কিন্তু আপনাদের সামনে একেবারে সরল সাধারণভাবে যেভাবে মানে বিশ্লেষণ করব আপনারা বুঝতে পারবেন। এই প্রোজেনি টেকনিকে ছাড়াও আরো একটা হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ বা ডিসিএ। এই সফটওয়্যারটিও গতকাল থেকে অ্যাপ্লাই করা শুরু করেছে নির্বাচন কমিশন, এবং এর মাধ্যমে যাবতীয় দুর্নীতি, এই এশআইআর সংক্রান্ত সেই খেলাটা কার্যত শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গের বুকে। আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করেন ইনকাম কিভাবে বাড়ানো যায়, কারণ আজকাল যত ভালোই চাকরি হোক না কেন বাড়তি খরচের সামনে আমাদের স্যালারি কম পড়ে যায়। তাই সবাই ভাবছে যদি একটা এক্সট্রা উপার্জনের পথ পাওয়া যেত। আমিও ঠিক এমনই একটা জেনুইন উপায়ের খোঁজে ছিলাম, আর অবশেষে তেমনই একটা সত্যিকারের ভরসাযোগ্য অপশন আমি পেলাম, যেটা দিয়ে সত্যি আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাই আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই একটা অসাধারণ ভরসাযোগ্য অ্যাপ্লিকেশন, মার্কেট উলফ। এটি একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং খুব দ্রুত গতিতে এর জনপ্রিয়তা বাড়ছে ভারতে। চলুন দেখাই আপনাদের এটিকে কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন, আমি এটিকে প্রথমে পিন দিয়ে লগ ইন করে নিলাম, তারপর ফলো ট্রেন্ডে ক্লিক করলাম। এটা আপনাকে মার্কেটে চলতে থাকা লাভজনক ট্রেন্ডগুলো দেখায়, আর আপনি মাত্র এক ক্লিকেই সেগুলোকে ফলো করতে পারবেন। সব থেকে ভালো দিক হচ্ছে খুব অল্প টাকায় আপনি ট্রেডিং শুরু করতে পারেন, এবং অন্য অ্যাপ্লিকেশনের মতো কেউ আপনাকে আরো ইনভেস্ট করুন, আরো ইনভেস্টমেন্ট করুন বলে কেউ জ্বালাতন করবে না। আর যারা ভাবছেন বেশি লস হয়ে গেলে কি হবে, তারও সমাধান রয়েছে। এই অ্যাপ্লিকেশনটিতে একটি ইনবিল্ট স্টপ লস ফিচার রয়েছে, মানে আপনার লস একটি নির্দিষ্ট লেভেলের নিচে পৌঁছালে এই অ্যাপটি নিজে থেকেই ট্রেড বন্ধ করে দেয়, যাতে আপনি বেশি ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে না হন। এদের ব্রোকারেজ চার্জও ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম কম। দেখুন, ট্রেড অনুযায়ী প্রফিট বাড়ছিল, আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এত অল্প সময়ে আমি 1306 প্রফিট করতে পারলাম। এই পুরো ফিচার্স গুলো আপনি মাত্র 99 টাকা দিয়ে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এইরকম কমোডিটিতেও আপনি ট্রেড করতে পারবেন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট উলফ অ্যাপ ফ্রি ট্রেড রেকমেন্ডেশনও দেয়। দেখুন, নভেম্বরে কেউ 14,142 টাকা প্রফিট করেছে, জুনে 70,468, জুলাইতে 59,696, আর অক্টোবরে 58,207। এবং এই প্রফিটের উপর মার্কেট উলফ কোনো কমিশন নেয় না। মার্কেট উলফ অ্যাপের 20 লক্ষেরও বেশি ডাউনলোড ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তো আর দেরি কেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আর কমেন্টেও পিন করা। এখনই গিয়ে মার্কেট উলফ চেক করে দেখুন। দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই, তাই আপনারা ঝুঁকি বিবেচনা করে নিজেদের গবেষণা করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। যে কথা আপনাদের সামনে বলছিলাম যে মারাত্মক কথা,
যেটা কয়েকদিন আগের ভিডিওতে যেটা তুফান তুলেছিল, যে আমার খবরের আমি যে প্রথম বোধহয় পশ্চিমবঙ্গের বুকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য পেয়েছিলাম। দেখুন, আপনাদের সামনে আমি বলেছিলাম যে ভারতীয় অনাগরিকদের এই আমাদের নির্বাচনের তালিকায় জায়গা করে দেওয়ার জন্য তাদের নাম ঢোকাতে এবং এমন কোন ব্যক্তির নামের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হচ্ছে যাদের 2003 সালে বা 2004 সালে ভোট যখন দিয়েছিলেন সেই সময় ভোটে যাদের নাম রয়েছে তাদের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হচ্ছে, হয়তো টাইটেল শুধু ম্যাচ করে নাম লিঙ্ক করে দেওয়া হচ্ছে। এবং এরকম ঘটনাও আগে দেখিয়েছিলাম, একজন ব্যক্তি বলছেন যে আমার নামে একজন ভোটার আমাকে বাবা বানিয়ে দিয়েছে অথচ আমি তাকে চিনিই না, এরকম আগে শুনিয়েছিলাম, আজকে আমি আর শোনাচ্ছি না। কিন্তু সেটাকে আটকানোর জন্য এই প্রোজেনি টেকনিক ব্যবহার করছে, এআই টেকনিক ব্যবহার করছে নির্বাচন কমিশন। কি এই প্রোজেনি টেকনিক? আপনারা জানেন যে ধরুন আপনার বয়স 70 বছর, আপনি দেখলেন হঠাৎ করে আপনার 2 সন্তানের পাশাপাশি এবারের নির্বাচনে এসআইআর পর আপনার আরো এক নাকি সন্তান জন্মগ্রহণ করেছে, যেটা আপনি জানতেনই না। এরপরে সেই তথ্যগুলো নির্বাচন কমিশন তাহলে কিভাবে ধরতে পারবে যে এইরকম ভাবে কাউকে একটা বাবা বানিয়ে দিয়ে তাদের তালিকায় ঢুকে যাওয়ার চেষ্টা? এটাকে ধরার জন্যই এই প্রোজেনি টেকনিক ব্যবহার করা হবে। তার কারণ আপনার 70 বছর বয়স, আপনার যে 2 সন্তান রয়েছে সেই 2 সন্তানও কিন্তু তাদেরও নির্বাচন কমিশন কোথাও না কোথাও তালিকায় রয়েছে, ভারতের গভর্নমেন্টের রেজিস্টারে কোথাও না কোথাও সেই তথ্য, সেটা রেশন কার্ড হতে পারে, সেটা ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন হতে পারে, সেটা এলআইসির ইনফরমেশন হতে পারে, সেটা নমিনি হতে পারে, যে কোনো জায়গা থেকে সেই তথ্য তুলে আনলে বোঝা যাবে এই ম্যাপিংটা, অর্থাৎ আপনার কটা সন্তান, সেই তথ্যটা কোনো না কোনোভাবে নির্বাচন কমিশন জোগাড় করছে। তারপরে যদি দেখে যে আপনার 2 সন্তানের সঙ্গে সঙ্গে এই এবারের এসআইআর এর 3 নম্বর সন্তানটিকে আপনাকে যোগ করে দেওয়া হয়েছে, সেটা এআই বেছে সেগুলোকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেই ভয়ে অন্তত এবার নির্বাচন কমিশন আমাদের এই বক্তব্যগুলো বলার পর, আপনাদের কমেন্ট সেকশনে এই আওয়াজগুলো জোরে ওঠার পর, আপনারা কমেন্ট সেকশন আজকে লিখবেন, পরবর্তী ভালো লাগলে কমেন্টে জানাবেন, আপনাদের এই আওয়াজের ফলে কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হয়েছে। শুধু এটা নয়, এরপরেও আমি আপনাদের সামনে যে তথ্যটা দেবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডবল এন্ট্রি ভোটার। আপনারা জানেন যে এই তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইবে না যে এই এতগুলো নাম বাদ দিয়ে তারা কার্যত ওই মানে স্বচ্ছ নির্বাচনী তালিকার মাধ্যমে তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে, এটা কোনোভাবেই তারা চাইবে না। সেই কারণে তারা যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, তারা ডুপ্লিকেট কিংবা 3 জন 4 জনের এইরকম বিভিন্ন রকম নাম তারা নিয়ে আসার চেষ্টা করছে। এবং এটা করতে গিয়ে কি করছে, একই ব্যক্তির হয়তো নামটা স্পেলিংটা একটু চেঞ্জ করে দিল, কিন্তু একই রকম ফটো কিংবা দুটো আলাদা আলাদা ফটো দিয়ে আপলোড করে দিল, অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রি, কিংবা 3 বার বা 4 বার একই ভোটারের এন্ট্রি করে দিচ্ছে। নির্বাচন কমিশন কি করছে, একটা অসাধারণ সফটওয়্যার ব্যবহার, গতকাল একটা সফটওয়্যার নিয়ে এসেছে। এই সফটওয়্যারটার নাম আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, এর নাম হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ বা ডিসিএ। এই ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ এরা কি করবে, এদের কাজ হচ্ছে এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে এবং এটা দিয়ে কোনো একটা ছবির সঙ্গে ডেটাবেসে, নির্বাচন কমিশনের ডেটাবেসে আরো সমস্ত ছবি স্ক্যান করে দেখবে যে কোন ছবিটা সিমিলার, কার সঙ্গে মুখের মিল পাওয়া যাচ্ছে সেটা তারা দেখবেন। এবং এটা দেখার পর সেই এন্ট্রিটা তারা বুঝতে পারবেন যে এটা ডুয়াল এন্ট্রি। অর্থাৎ ধরুন আমি দুটো জায়গায় ফর্ম ফিল আপ করে রাখলাম, আমি কলকাতার দুটো জায়গা থেকে আমি এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করে রাখলাম, তাহলে খসড়া তালিকায় দুবার দুটো কেন্দ্র থেকে আমার নাম উঠে যাবে। এবার এই দুটো কেন্দ্রে আমাকে তো কোনো একটা ছবি দিতে হবে এবং সেই ছবি আমারই হতে হবে, তার কারণ নির্বাচন কমিশন কোনো প্রশ্ন করলে তাদের সামনে আমাকে যেতে হবে, সেই ছবিটা আমার সঙ্গে মিলতে হবে। এই ছবি দিয়ে ধরুন আমার একটা ছবি দিলাম, একটা আমার এই শার্টে এই জ্যাকেটের ছবি দিলাম, আর আমি একটা শুধু একটা টি শার্ট পরা একটা ছবি দিলাম, একটু ডিফারেন্স হবে, আমি 4 দিন 5 দিনের ডিফারেন্সে ছবি তুলতে পারি। কিন্তু নির্বাচন কমিশন এই যে আপনাদের সফটওয়্যারটা বললাম ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ, এটার মাধ্যমে সিমিলার এন্ট্রিজ, ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রিজ এআই এর মাধ্যমে ফটোর উপর ভিত্তি করে তারা ফটো সার্চ করবে। আপনারা গুগলে জানেন টেক্সট সার্চ করা হয়, কিন্তু এআই এর মাধ্যমে ফটো সার্চ করা যায়। তাই আপনার ছবি দিয়ে ওই গোটা ডেটাবেসে খোঁজা হবে আর দ্বিতীয় কোনো ব্যক্তি রয়েছে কিনা, যদি থাকে তাহলে নির্বাচন কমিশন তাদেরকে ডেফিনেটলি নাম বাদ দেবে, কিন্তু তাদেরকে হয়তো আরো একবার ডাকবে, ডেকে তাদের কাছে কৈফিয়ত দেবে, তাদের নাম বাদ দেবে। সব থেকে বড় কথা হলো তারা বিপদে পড়বে যারা এইটা এন্ট্রিটা করালেন, যে বিএলওরা, যে ইআরওরা, যারা এই ভুল এন্ট্রি করলে নির্বাচন কমিশন গতকাল পরিষ্কারভাবে বলে দিয়েছেন তাদের কপালে খাড়া ঝুলছে। এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে খবর করছি 53 লাখেরও বেশি বাদ পড়ে গিয়েছে নাম, নির্বাচন কমিশনের তালিকায় 53 লাখেরও বেশি নাম বাদ পড়ে গিয়েছে। এই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল মুর্শিদাবাদে যখন সভা করতে গিয়েছিলেন তার যথেষ্টই
সেখানে মানে সংখ্যালঘুদের নিয়ে যেমন তার বিভিন্ন বক্তব্য ছিল, কিন্তু তিনি যে ভয় পেয়েছেন সেটাও একেবারে পরিষ্কার। কেন পরিষ্কার? তার মুখ থেকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসনের আতঙ্ক। তিনি বলছেন যে এসআইআর যদি করতে না দিতাম কোনোভাবে, আরে আপনি করতে দেবেন না, আপনি করতে না দেওয়ার কে বলুন তো? সংবিধান সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় আপনি মুখ্যমন্ত্রী হয়ে আটকাতে পারবেন? কোনোদিন পারবেন না। সেই কারণে মুখ্যমন্ত্রী বলছেন যে এই মোটা ভাই মানে এই অমিত শাহের কথা বলছেন, ওনাকে ব্যঙ্গ করেন, তো অমিত শাহ নাকি রাষ্ট্রপতি শাসন জারি করে দিত। এই প্রথম মুখ্যমন্ত্রীর মুখে রাষ্ট্রপতি শাসনের ভয়টা শুনতে পেলাম, বড় ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। শুনুন বক্তব্যটা, পুরো বক্তব্যটা, যেটা প্রথমে শোনালাম এবার শোনাবো পুরোটা। ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না, মানব না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম করে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। শুনলেন মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে বুঝতে পেরেছেন, কার্যত মানে হালে পানি তার সরে যাচ্ছে। তিনি বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে এখন পর্যন্ত সংখ্যালঘুরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন রকমের চাতুরতাতে তারাও বুঝতে পেরে গিয়েছেন যে তাদের আদতে উন্নতিটা হচ্ছে না, তারাও পরিবর্তনটা চাইছেন। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী একেবারে ভয়টা তার ভেতর থেকে জন্মেছে। তবে আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করছি, আমি পেয়েছি, আমাকে একটু কনফার্মেশন করার সুযোগ দিন, একটা দুটো দিন সময় নেবো, তারপরে আরো কিছু তথ্য আপনাদের সামনে আনবো, যেখানে বলবো মুখ্যমন্ত্রী এত সহজে খেলা ছেড়ে দেওয়ার পাত্রী নন। এটা সত্যি যে তিনি মানে রাজ্যটাকে একেবারে মানে নরকের জায়গায় নিয়ে চলে গেছেন, কিন্তু এটাও সত্যি তিনি একটা বড় রাজনৈতিকবিদ, বিরাট বড় রাজনৈতিকবিদ। তাই মানে আপনি যদি ভাবেন যে মেসি ফুটবল খেলতে নামবে আর অথচ মেসি গোল না দিয়ে বেরিয়ে যাবে, এটা ভুল করবেন। রাজনীতির ময়দানে কিন্তু আমি জানি কটাক্ষ ধেয়ে আসবে, আপনারা হয়তো কটাক্ষ করবেন, কিন্তু আপনি যদি সত্যিটা না মেনে নেন তাহলে কিন্তু লড়াই করতে পারবেন না। আপনি যদি প্রতিপক্ষকে দুর্বল মনে করেন তাহলে আপনি যোগ্য লড়াইটা দিতে পারবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের সমস্ত কিছুর নিন্দা আমরা প্রথম দিন থেকে করি, কিন্তু তাকে তো ভারতের সংবিধান খেলতে দিয়েছে রাজনীতির ময়দানে। কাজে তার খেলাটা কোন জায়গায় গিয়ে খেলতে পারেন সেটা যদি আজ করতে না পারেন আপনি বুঝতেই পারবেন না। হয়তো দেখবেন 50 লক্ষ নাম বাদ গেছে, হয়তো দেখবেন 1 কোটি নাম বাদ গেছে, তারপরেও দেখবেন তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেছে ম্যাচটা। কি করে বেরিয়ে গেছে একটু ওয়েট করুন, আমি ডেটা কালেক্ট করছি আপনাদের জন্য। আমি বলবো পরের দিন বা তার পরের দিন আপনাদের সামনে সেই তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু এইখানে দাঁড়িয়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সংখ্যালঘু মুসলিম তাস। আপনারা জানেন হুমায়ুন কবির একটা বড় খেলা খেলে দিয়েছেন, কিন্তু এই খেলাটা নাটক না তো। নির্বাচনের আগে মুসলিম ভোটে ধস নেমে যাচ্ছে এটা বুঝতে পেরে এটা কি নতুন কোনো চাল? কেন বলছি এই কথা? বিরোধী দলনেতা মারাত্মক আরো একটা অভিযোগ করেছেন। গতকালের একটা অভিযোগ শুনিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বলিয়েছেন হুমায়ুন কবিরকে দিয়ে, ওই ভাগীরথী এই সমস্ত বলেছেন। আমি আর পুরো বক্তব্য বললাম না, কিন্তু আপনারা এই বক্তব্যটা শুনে দেখুন। শুভেন্দু অধিকারী বলছেন যে এই পুরো ব্যাপারটা নাটক না তো। তিনি একেবারে বলে দিচ্ছেন, তিনি পূর্বাভাস দিয়ে দিলেন যে এই যে হুমায়ুন কবির তিনি যে উদ্বোধন করতে আসবেন, এই যে বাবরি মসজিদ যে উদ্বোধন করবেন সেটা পুলিশ করতে দেবে। আপনি ভেবে দেখুন একবার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এই কারণে সাসপেন্ড করতে পারে কিন্তু পুলিশ তাকে আটকাবে না। কি বলছে বিরোধী দলনেতা, এই জায়গায় শোনাবো আপনাদের। বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল
এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা, আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, আমাদের আগামীকাল 6 ডিসেম্বর শৌর্য দিবস, আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আমি কালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব। শুনলেন? এবার আপনারা বুঝুন কোনটা খেলা। রাজনীতিরা না নিজের ক্ষমতায় টিকে থাকতে গেলে, বুঝতে পারছেন, আর নিজের মানে কি বলবো অর্থবল, নিজের পাওয়ার দেখানোর জন্য যত রকমের খেলা সম্ভব প্রত্যেকটা খেলায় সবাই খেলে নেয়। কাজে আপনি আমি যদি সতর্ক না হই না, তাহলে রাজনৈতিক নেতৃত্ব না আমাদের প্রত্যেকের 10টা গোল করে দিয়ে বেরিয়ে চলে যাবে। আর সেটা যেন আটকাতে আমরা পারি, সেই কারণেই আপনাদের জন্য, যারা হয়তো সময় পান না তাদের জন্য এই সমস্ত অ্যানালিসিস করে আপনাদের সামনে একেবারে মানে গ্রহণযোগ্য খাবারের মতো করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। আপনি বলুন যে বাবরি মসজিদ, শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দিলেন যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা এটা করাতে কোনো আপত্তি নেই কারুর, আপনি যা কিছু করতে পারেন। আপনি ধর্মমতে বিশ্বাস করে এবং আপনার প্রপার জায়গায় আপনি রুল মেনে, ভারতের সংবিধানকে মেনে আপনি যেটা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তা বলে বাবরি এই নামটা দেওয়া যায় না, এই বিতর্কিত নামটা দেওয়া যায় না। তাহলে আজকে আরো একটা, আপনি বাবরি যদি করেন তাহলে আজকে আরো একটা রাম মন্দির তৈরি হওয়ার প্রস্তাব উঠবে। তাহলে আপনার জেলার পাশেই মুর্শিদাবাদের কোথাও একটা আবার রাম মন্দির করার জন্য প্রস্তাব আসবে, সেই দিন কি হবে? আমি আপনাদের সামনে একেবারে শেষের দিকে এসে শুধু একটাই কথা বলবো, এত সহজে বিশ্বাস করে নেবেন না কোনো রাজনৈতিক নেতৃত্বকে। সেটা আপনার অপছন্দের রাজনৈতিক নেতৃত্ব হতে পারে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত, আর পছন্দের রাজনৈতিক নেতৃত্ব হতে পারে নরেন্দ্র মোদী। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, যাকেই অন্ধভাবে বিশ্বাস করবেন জীবনে ঠকতে হবে। একটা খবর দেখাচ্ছি, একবার দেখে নিন। নিয়োগ মামলায় কালীঘাটের কাকুকে জামিন দিল হাইকোর্ট। গত 10 মাস অন্তর্বর্তী জামিনে কার্যত গৃহবন্দী ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আপনি ভাবতে পারেন সেই নাটকীয় রাতের মুহূর্তগুলো আপনাদের মনে পড়ে না, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে এইভাবে ভয়েস স্যাম্পল টেস্ট করানোর জন্য গোটা পশ্চিমবঙ্গ রাত জেগেছিল, যে তার ভয়েস স্যাম্পল টেস্ট একেবারে করতে পারলেই কারুর সঙ্গে তার গলা মিলে যাবে। আমরা আজ করেছিলাম কার সঙ্গে সেই গলাটা মিলে যেতে পারে, কে সুজয় কৃষ্ণ ভদ্রকে নির্দেশ দিয়েছিল। এমনকি মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পর্যন্ত কোর্টের মধ্যে দাঁড়িয়ে পরিষ্কার বলে অভিষেক নামে এক জনৈক ব্যক্তির নাম করেছিলেন। কে সে অভিষেক আমরা জানি না, কিন্তু অভিষেক নামে এক জনৈক ব্যক্তির নাম করে দিয়েছিলেন। তারপরেও দেখুন গোটা পশ্চিমবঙ্গ রাত জাগলো, যারা বুঝতে পারছিল এবার বোধহয় বড় মাথা ধরা পড়বে, এবার একেবারে জালে বড় মাছ উঠবে। খবর কি হলো? তিনি জামিন পেয়ে গেলেন। এইটা হচ্ছে বুঝতে হবে আমাদের। তাই আমরা যেমন বললাম আপনাদের সামনে যে অন্ধভাবে কোনো রাজনৈতিক নেতৃত্বকে আমরা অন্ধভাবে বিশ্বাস করতে পারি না। আমাদের যুক্তির আলোতে আমাদের যাদের পছন্দের নেতৃত্ব তাদেরকেও ফেলতে হবে। তার কারণ রাজনীতির খেলায় নিজেদের গদি বাঁচানোর জন্য আমাকে আপনার মতো সাধারণ মানুষকে বলি দেওয়া রাজনৈতিক নেতাদের কাছে একেবারেই তুচ্ছ ব্যাপার। কিন্তু যে খবরটা দিয়ে আজকে শেষ মানে প্রথমটা যেটা বললাম আপনাদের সামনে, সেই নিনজা টেকনিকটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় এবার সমস্ত রাতের ঘুমটা কেড়ে নিল। তার কারণ আমি বলে দিলাম, এই যে খসড়া তালিকায় আপনারা হয়তো দেখছেন এখনো পর্যন্ত যা খবর আপনাদের কাছে কত নাম বাদ আছে, 54 অফিসিয়াল বললাম আপনাদের 53 লক্ষ, সংখ্যাটা বেড়ে ম্যাক্সিমাম কত হতে পারে 54 লক্ষ, তার বেশি নয় খসড়া তালিকায়। তাহলে খসড়া তালিকায় ফার্স্ট রাউন্ডে নাম বাদ গেল মাত্র 53 থেকে 54 লক্ষ নাম। আপনার মনে হয় পশ্চিমবঙ্গের মতো এরকম জায়গায় যেখানে এত দুর্নীতি, আর আমরা যেখানে বাংলাদেশে পলায়নের এই ভয়ানক চিত্র দেখলাম, সেখানে মাত্র এই কটা মানুষের নাম বাদ যাবে, এটা বিশ্বাসযোগ্য বলে আপনাদের কারুর মনে হয়? এটা বিশ্বাসযোগ্য নয়। সংখ্যাটা 1 কোটি যতক্ষণ না পেরোচ্ছে না, আমরা কোনোদিন বিশ্বাস করবো না এই কাজটা ঠিকঠাক ভাবে করা হয়েছে। কাজেই এরপরে এই যে নিনজা দুটো টেকনিকের কথা আজকে আপনাদের সামনে বললাম, আমি জানি না দ্বিতীয় কোনো ইউটিউবে আপনারা খুঁজে পেয়েছেন কিনা। এই প্রয়োজনী টেকনিক, প্রয়োজনী মানে হচ্ছে যে আপনার বংশের, আপনার ফ্যামিলি মেম্বারসদের ডেটাবেস কালেক্ট করতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তার কারণ ভারত সংস্থার অনেক কিছু জায়গাতে আপনি এই তথ্য অলরেডি আগে দিয়ে রেখেছেন। আপনার বাবাকে এই তথ্য হয়তো অনেক দিন আগেই দিতে হয়েছে যে আপনার কয় সন্তান, আপনাকেও সেই তথ্য হয়তো দিতে হয়েছে আপনার কটা সন্তান। কাজেই এই হায়ারার্কি বা এই ট্রিটা, ফ্যামিলি ট্রিটা, এটা গভর্নমেন্টের ডেটাবেসে রয়েছে। হঠাৎ করেই কোনো একজন ব্যক্তিকে বাবা করে দিলে বা মা করে দিলে এবং তাকে পেয়ে একেবারে গড়গড়িয়ে নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচনের তালিকায় নাম উঠে যাবে, এটা এত সহজ নয়। মনে পড়ে আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই কাজটা
দেখুন, আমি এটা মাফ করবেন, অনেকে হয়তো আমার উদ্ধত্ত ভাবতে পারেন, এটা আমার উদ্ধত্ত নয়। আমি নিজে টেকনোলজি ছাত্র, আমি পড়াশোনা করেছি এবং আমি ওই বিষয়ে চাকরি করছি, দীর্ঘ 15 বছরের উপরে আমি চাকরি করছি। তো সেই হিসাব থেকে আমি বলেছিলাম আপনাদের সামনে কথাটা, যে আমার মতো 5-6 জনকে যদি এই কাজটাও দিয়ে দেন না, আমরা কাজটা তুলে দেবো। আমি আমার কথা বলিনি, আমি বলেছিলাম 4-5 জন আইআইটিয়ানকে বসিয়ে দিন। আমি তো যাদবপুরে পড়েছি, আপনি 4-5 জন আইআইটিয়ানকে বসিয়ে দিন, দেখবেন এই কাজটা করতে তাদের কতদিন লাগে। এটা নট এ বিগ ডিল এট অল। আমি আপনাদের সামনে বলে দিয়েছিলাম যে এটা করা কোনো ব্যাপার না, এবং দেখুন সেই কাজটাই আমি যে ঠিক বলেছিলাম, আপনারা যে আমাকে ভরসা রেখে ভুল করেন না, সেটাই আজকে প্রমাণিত হলো। দেখুন সেই আপডেটটাই আজকে আপনাদের সামনে দিতে আসলাম। কিন্তু এই খসড়া তালিকাটা জমা পড়ার পর সেকেন্ড রাউন্ডে কিভাবে খেলাটা হয়, তার কারণ সেখানেও কিন্তু বসে থাকবে তৃণমূল কংগ্রেস অ্যান্ড কং, সেখানেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বসে থাকবে এই ভুয়ো তথ্যগুলোকে সার্টিফাই করে দিতে। তারা হয়তো দ্বিতীয়বার হাত কাঁপবে না, তারা সেখানে হয়তো বলেই দিতে পারে, ওই ফেক সার্টিফিকেট তো বানানো অলরেডি হয়ে গিয়েছে, সেই ফেক সার্টিফিকেট দেখার পর তারা বলেই দিতে পারে যে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কিন্তু এইগুলো পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী দাবি করেছেন এগুলো সিসিটিভির সার্ভিলেন্সে করতে হবে, এবং একজন নির্বাচন কমিশনের কোনো আধিকারিককে সেখানে থাকতে হবে। এত সহজে খেলা ছেড়ে দেওয়া যাবে না। এত সহজে যদি খেলাটা ছেড়ে দেন না, পশ্চিমবঙ্গকে আর বাঁচাতে পারবেন না। নিজেদের যে মানে নেক্সট জেনারেশন আছে না, তাদেরকে পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রাখার জন্য জায়গাটা ছেড়ে রাখতে পারবেন না। দেখছেন চারিদিকে কি হচ্ছে, তাই সেই কারণে আমাদের সদা সর্বদা সতর্ক থাকতেই হবে। এইটুকু শুধু আপনাদের সামনে আবেদন। আর যদি ভালো লাগে, শুধু একটা ছোট্ট লাইকের মাধ্যমে যদি আমাদের হেল্প করেন, আমরা ধন্য হই। যাই হোক, যা বলছিলাম আপনাদের সামনে, মার্কেট উলফ অ্যাপের জনপ্রিয়তা ভারতে দিন দিন বাড়ছে এবং ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ এটিকে ডাউনলোড করে ফেলেছেন। আপনিও কিন্তু এক ক্লিকে এটিকে ডাউনলোড করে ফেলতে পারেন, এবং সেই লিঙ্ক আপনি খুঁজে পেয়ে যাবেন, কমেন্টের পিন করে রাখা রয়েছে, এবং ডিসক্রিপশন বক্সেও আপনারা সেই ডাউনলোডের লিঙ্কটি খুঁজে পেয়ে যাবেন। তাহলে দেরি কেন, আপনি আপনার ট্রেডিং জার্নি শুরু করে দিন, এখনই অ্যাপটিকে ডাউনলোড করে নিন। নমস্কার।